মানে মার্ক্সবাদ কি ভারতীয়দের জন্য প্রাসঙ্গিক? কারণ আমি তো অন্ততপক্ষে রাজনৈতিকভাবে তাদের খুব অস্তিত্ব দেখি না, যে তাদের জন্য হোক বা মানুষ নিতে চায় না যে কোনো কারণে। ও আফ্রিকায় এত লোক অনাহারে মরে, ভগবান চেয়েছেন তাই। এটা কোনো ব্যাখ্যা হলো আমি তো বুঝলাম না, আমি এড়িয়ে গেলাম জিনিসটা এখানে। যে আমরা যে মানুষ, আমরা কিছু করি এবং আমাদের জন্য বর্তমানে এখন পৃথিবীতে মানে যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এটাও তো আমি বলে দিতে পারি অমুক কোনো ঈশ্বর চেয়েছেন তাই হয়েছে। হ্যাঁ, তাই তো হচ্ছে। দায় এড়িয়ে যাওয়া একটা বিষয়। সেখানে বর্তমানে যে জিনিসটা আমরা গ্রহণ করেছি বিজ্ঞানেও এবং মার্ক্সবাদেও দেখাচ্ছেন দেবীপ্রসাদ, যে যা কর্ম মানুষেরই কর্ম, তাই দায় যে করেছে বা যারা করেছে তাদের উপর। এখানে দেখাচ্ছে কি দেবীপ্রসাদ, যে সমাজে ভাবুন অন্য একটা বিদেশি আর জাতির অধীনে তারা, এবং তাদের ভাব তুই চাষি একজন, তোকে কিছু চাষ করতে দিয়ে মানে চাষ করলি, তুই কোনো কারণে নির্দিষ্ট পরিমাণ শুল্ক বা কর দিতে পারলি না, দেওয়ার ফলে কি হলো, তোর বাড়ি আসলো, তোর থেকে জমি কেড়ে নিল, তোর গরু বাছার নিয়ে গেল, তোর বউকে হেনস্থা করলো, তোর বাবা ছেলে মেয়েকে চাকর মানে দাস বানিয়ে দিল। এবার তোর মুখে কি মানায় কথাটা যে না না আমরা তো বস্তুবাদী না, পশ্চিমের দেশই খালি বস্তু নিয়ে ভাবে, আমরা তো ত্যাগের সভ্যতা। দল মানুষ ছিল, তারা কি করতো? তারা তো ধরো কাজ চাষ করবে না, তারা কি করলো, ওর এই সংগ্রহ করা জিনিসটা লুণ্ঠন করতে চলে আসলো। কেন না, হ্যাঁ যদি কিছু থাকে। এইবার ধীরে ধীরে লুণ্ঠন করতে করতে একসময় তারা ভাবলো যে শুধু তারা বারবার তাকে গিয়ে লুণ্ঠন কেন করবে, হ্যাঁ ওকেই অপহরণ করে এইবার এখন ওকে দিয়ে কাজ করাবো, আমার যেতে হবে না, আমার বাড়িতে থাকবে। এর থেকে কি শুরু হলো? দাস প্রথা শুরু হলো। আর একটা মালিক গোষ্ঠী শুরু থাকলো, একটা দাস শ্রেণী। এইবার এইখান থেকেই শুরু হলো একটা মানসিক আমাদের ভাবধারা, যে বেশি কঠোর পরিশ্রম করে সে হচ্ছে দাসই তো নিশ্চয়ই, আর যে বসে আরামসে খায় দায় ঘুমায় সে হচ্ছে প্রভুদর। এক পা এক করে পিছতে থাকি, একটা শেষে আমরা দেখবো কি কোনো মানে মার্ক্সের মতে যে কোনো একটা মানে সময় ছিল যেখানে অর্থনৈতিক বিষয় মানে অর্থনৈতিক ভিত্তিতে দুটো আলাদা শ্রেণী ভাগ হয়েছিল, বা তিনটে যে কটা সম্ভব ভাগ হয়ে তারপরে তারা নিজের যে অর্থনৈতিকভাবে যে সুবিধাটা পেয়েছিল তাই জন্য তারা আলাদা পদ বেছে নিয়েছে, তাই তার আলাদা সংস্কৃতি বা আলাদা ধর্ম হোক আলাদা। নমস্কার, আমরা আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আগের দিন যেমন আমরা একটি বই ইকিগাই নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমাদের আলোচনার বস্তু হচ্ছে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা মার্ক্সবাদ। এখন সরাসরি যদি বিষয়টা যেতে চাই, যে মার্ক্সবাদ অনেকের কাছে অপরিচিত নয়, কিন্তু দেবীপ্রসাদ যিনি ভারতীয় দর্শন এবং ভারতীয় ইতিহাস নিয়ে তার কাজ অনস্বীকার্য, সত্যিকারে বলতে গেলে আমি তার দর্শন এবং ইতিহাসের বইগুলো পড়েছি, তার সাথে এই বইটি পড়ারও সৌভাগ্য হয়। আমি জানতে পারলাম যে অনেক মানে আমাদের অন্তত পক্ষে নিজেদের পারিপার্শ্বিকে যে মার্ক্সবাদ নিয়ে কারোর বোঝা নিয়ে অনীহা রয়েছে, বা বোঝা নিয়ে কিছুটা খামতি আছে, কিছুজন মার্ক্সকে অকারণে মানে হেয় করে, হয়তো মার্ক্সের জন্য না, তার যে সাঙ্গপাঙ্গ যারা রয়েছেন তাদের জন্য মার্ক্সকে অযথা হেয় করেন। তা দেবীপ্রসাদ আমাদের কাছে মার্ক্সবাদের একটি সহজ সরল এবং সাধারণ মানুষের কাছে যে কার্যকর একটা দিক, সেইগুলো নিয়ে কথা বলতে চেয়েছেন, যে একটা মার্ক্সবাদ মানুষের জীবনকে কি করে পরিবর্তন করতে পারে। এই বই থেকে আমার নিজের একটা মানে জীবনে কার্যকর করার জন্য খুব দুটো বড় শিক্ষা পেয়েছি, সেগুলো আমরা আলোচনার মধ্যে আসবো। তো আজকের আলোচনা শুরু করা যাক। আজকে আমার আলোচনার সাথে আবার আগের দিনের মতো সমান রয়েছে। তো ভাই, তোকে আমি প্রথমে প্রশ্ন দিয়ে শুরু করবো, যে তুই মার্ক্সবাদ যখন শুনিস তোর মাথায় কি আসে? মার্ক্সবাদ যখন শুনি তখন একটা আপার ক্লাস আর লোয়ার ক্লাসের মধ্যে একটা কনফ্লিক্ট বা যে দ্বন্দ্ব সেটা মাথায় আসে। এবার ঘটনা হচ্ছে যে উচ্চবিত্ত নিম্নবিত্ত বা উঁচু শ্রেণী ও নিচু শ্রেণী, তুই কিসের ভিত্তিতে ভাগ করতে যাচ্ছিস দুটোকে? অবশ্যই অর্থনৈতিক। অর্থাৎ যেমন মার্ক্সের তথ্যেও যে মূল বিষয়টা রয়েছে, যে মার্ক্স বানানো হচ্ছে ইকোনমিক ডিটারমিনিজমের কথা বলেন, যে অর্থনৈতিক নির্ধারণবাদ, যে অর্থনীতি বাকি সমস্ত কিছুকে নির্ধারণ করে এবং সেটি হওয়া উচিত আমাদের ভিত্তি, বা যেটার উপরে বাকি জিনিসগুলো গড়ে ওঠে, যেমন রাজনীতি হোক, ধর্ম হোক, বা শিক্ষা প্রতিষ্ঠান হোক, যেভাবে শিশুরা বড় হয়ে ওঠে, মা বাবারা তাকে কিভাবে দর্শন দেয়, সমস্তটাই তার অর্থনীতির উপর নির্ভর করছে সেই রাষ্ট্র বা সেই এলাকা। সেই হিসাবে মার্ক্স দুটো শ্রেণীকে ভাগ করতে চেয়েছেন, যে উচ্চবিত্ত নিম্নবিত্ত। এবার তুই আমাকে বল যে
অর্থনীতি কি মানে বলতে চাইছি যে ভাব তোর আর আমার মধ্যে তফাৎ, শুধু কি তোর আর আমার মধ্যে কি অর্থনৈতিক তফাৎই রয়েছে নাকি অন্য কোনো তফাৎ রয়েছে? অবশ্যই অর্থনৈতিক শুধু থাকে না, জ্ঞানের একটা তফাৎ থাকে, সামাজিক একটা সম্মান বা যে মর্যাদা তার একটা তফাৎ থাকে, আর কি থাকে আরো অন্যান্য অনেক দিক থাকে, স্কিল থাকে অনেক। মানে তুই যেটা কথাটা বললি যে সম্পূর্ণরূপে কাউকে শুধুমাত্র তার বৃত্ত দিয়ে বিচার করা উচিত না, তাহলে কি দিয়ে বিচার করবো? যদি এমন দুটো শ্রেণী বা তিনটে শ্রেণী বা যেভাবেই হোক একটা শ্রেণী বিভাগ করতে হয়, তাহলে কিসের ভিত্তিতে করবো আর কি? হ্যাঁ, সেভাবে দেখতে গেলে শ্রেণীবিভাগ তো সেভাবে করা যায় না। বিভিন্ন শ্রেণীবিভাগ করতে গেলে বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে আমাদের করতে হয়। যদি আমরা অর্থনৈতিকভাবে করতে পারি অনেক সময় শ্রেণীবিভাগ, সামাজিক কাজকর্মের যার অংশগ্রহণ কে কেমন কি বলে অংশগ্রহণ করছে সেই হিসাবে ওরা একটা ভাগ করতে পারি। তারপর দেখা গেল কে কোথায় জন্মগ্রহণ করেছে, তার তার কোন পরিবারে সে বড় হচ্ছে, তার জীবনশৈলী কেমন, তারপর বিভিন্ন নানান দিক থেকে আমরা ভাগ করতে পারি বা আলাদা করতে পারি। এবার মার্কস যে কথাটা বলেছেন যে হ্যাঁ অবশ্যই এগুলো তো তফাৎ রয়েছেই, কিন্তু তার ভিত্তিটা কি? মানে বলতে গেলে যে আমি সাংস্কৃতিকভাবে যেরকমই হই, তার ভিত্তিটা কি, মানে কিভাবে আসলো? নিশ্চয়ই বংশ পরম্পরায় আমার পরিবার সেরকম ছিল, তাই না? তারপরে দেখতে বংশ পরম্পরায় পরিবারটা আমার তেমন মানে কেন ছিল, সেরকমই কেন হলো? এইভাবে যদি এক পা এক করে পিছতে থাকি, তা শেষে আমরা দেখবো কি কোনো মানে মার্কসের মতে যে কোনো একটা মানে সময় ছিল যেখানে অর্থনৈতিক বিষয় মানে অর্থনৈতিক ভিত্তিতে দুটো আলাদা শ্রেণী ভাগ হয়েছিল বা তিনটে যে কটা সম্ভব ভাগ হয়ে তারপরে তারা নিজের যে অর্থনৈতিকভাবে যে সুবিধাটা পেয়েছিল তাই জন্য তারা আলাদা পদ বেছে নিয়েছে, তাই তারা আলাদা সংস্কৃতি বা আলাদা ধর্ম হোক আলাদা নিয়ে নিয়েছে। আচ্ছা, তো মার্কসের যেমন কিছু মানে মার্কসবাদের কিছু মূল তত্ত্বগুলো নিয়ে আগে আলোচনা করি, তারপর আমরা বইতে যেতে পারি আরামসে। বিষয়টা হচ্ছে কি যে মার্কস শুধুমাত্র অর্থনৈতিক নির্ধারণবাদ না, আরো কয়েকটি তত্ত্ব যেমন দিয়েছিলেন। যেমন অনেকে বোঝেন না যে মার্কসের বা বলেন বলে আমি শুনেছি যে কি এসব জটিল, কি দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এ দিয়ে কি হয়? যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ মানে কি বস্তু নিয়ে দ্বন্দ্ব হচ্ছে না দ্বন্দ্বের জন্য বস্তু সৃষ্টি হচ্ছে, এটাটাই। তো মার্কস নিজে যাকে তার গুরু মনে করেন আমরা জানি হেগেল, তো হেগেল যে তত্ত্বটা দিয়েছিলেন সেটাকে ডায়ালেকটিক্স বা দ্বন্দ্ববাদ আমরা বলতে পারি। দ্বন্দ্ববাদে হেগেল বলেছিলেন কি যে কোনো জিনিস সে তার পরিবর্তন আসে হচ্ছে প্রথমে মানুষের চিন্তায়, তারপরে সেটা বস্তু রূপ পায়। মানে কোনো জিনিস মানে ভাব আজকে আমি ভাবলাম আমার অমুক নতুন ব্র্যান্ডের একটা অ্যাপেল না অ্যান্ড্রয়েড না নতুন একটা ব্র্যান্ডের একটা মোবাইল বানাতে, আমার এই চিন্তাটা আসলো, তারপরে আমি বানালাম। মার্কসের একটা বিখ্যাত উক্তি রয়েছে যে হেগেলের যে দর্শন সেটা উল্টো হয়ে এরকম মানে মাথা নিচে পা উপরে এমন অবস্থায় ছিল, আমি ওটা পায়ের উপর দাঁড় করিয়েছি। তখন দেন উনি শুধু দ্বন্দ্ববাদ না, দ্বন্দ্বমূলক বস্তুবাদ। উনি বলছেন যে পরিবর্তন আগে বস্তুতে আসে, মানে মানে আমি যে উদাহরণটা দিলাম যে আগে আমি অ্যাপেল দেখলাম, আগে আমি অ্যান্ড্রয়েড দেখলাম, তার মধ্যে যে খামতি আমার মনে হলো সেই হিসাবে ব্যাপারে আমি চেষ্টা করলাম যে নতুন একটা স্মার্টফোন আনা। এবং মার্কস বলেছিলেন যে সবসময় দুটো সমাজে যে কোনো দুটো মতাদর্শ বলছি বা বিদ্যমান থাকে, একটা মানে মুক্ত অবস্থায় বা একটা প্রখর অবস্থায় বা একটা সুপ্ত অবস্থায়, কিন্তু অস্তিত্ব দুটোরই থাকে। এবং যখন সুযোগ পায় তখন যেটা সুপ্ত অবস্থা ছিল সেটা একটু চাগার দিয়ে ওঠে এবং শেষে কি হয় যে দুটোর মধ্যে বোঝাপড়া হয় এবং একটা নতুন মতাদর্শের সৃষ্টি হয়। তার দুদিন পরে কিছু তার বিপরীত কোনো মতাদর্শ, এটা উনি বলেছিলেন যে সংশ্লেষ পদ্ধতিটা বা হচ্ছে সিনথেসিস, সংশ্লেষ। তো দুটো আলাদা মতাদর্শ বা দুটো আলাদা বস্তুর মধ্যে এরকম সবসময় দ্বন্দ্ব চলে এবং তার মাধ্যমে নতুন জিনিসের সৃষ্টি, এটাই হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তু। তো এই জিনিসগুলো মার্কসের আর কিছু ছোটখাটো থিওরি রয়েছে, যেমন হচ্ছে একটা হচ্ছে মার্কসের এলিয়েনেশনের থিওরি। এই ব্যাপারটা কি কখনো শুনেছিস? বলতে আমি শুনেছি এটা হলো আগের কালের মানুষ কি করতো যে নিজে কিছু তৈরি করা বা নিজের কর্মের দ্বারা কোনো কিছু তৈরি করতো যেটা সারা নিজের হতো। তার মানে কি সে নিজেকে তারা নানান জিনিসের মধ্যে খুঁজে পেতো বা একটা সংযোগ থাকতো। বর্তমানে কাজই মানুষের মানে অস্তিত্বে থাকার কারণ, এটাই তো জীবনের মানে। কিন্তু বর্তমানে কি হচ্ছে, মানুষ বিভিন্ন মেশিন যন্ত্রাদি, বিভিন্ন এআই যেরকম চলে আসছে, ফোন হোক, এখন 3D প্রিন্টার পর্যন্ত চলে আসছে, এইগুলোর মাধ্যমে মানুষ কি করছে সেই তার যে কাজের সাথে একটা যোগাযোগ বা তার যে কর্ম বা তার নিজের
নিজস্ব বলে কোনো একটা সেই ভাব বা ভাবাদার থাকছে না, সেজন্য মানুষ সবসময় কি নিজেকে এলিয়েনেটেড বোধ করছে, মানে বিচ্ছিন্ন বোধ করছে। এটাই হচ্ছে এলিয়েনেশন। অবশ্যই। এবং তার কিছু মানে এর কি বলবো, এর ওষুধ হিসাবে মার্কস দেখিয়েছেন যে যন্ত্র দিয়ে কখনো আনা উচিত না, মানে প্রোডাকশনে আনা উচিত না যন্ত্রকে। তো এবার অনেক এর মধ্যে অনেক বিষয় মানে সমালোচনার পাত্র হতে পারে অনেক বিষয়, যে যন্ত্র আনবো না তো আমরা কি করে আরো উন্নত হব, উন্নত না হলে তো অন্তত পক্ষে নিজের পৃথিবীটাকেও বাঁচাতে পারবো না যদি সেদিন কোনো ধূমকেতু উল্কা কিছু আসে। তা সেরকমই প্রাচীন পন্থায় আমরা সন্তুষ্ট থাকলাম, এগিয়ে গেলাম, আর শেষে ধূমকেতুর বাড়িতে মারা গেলাম। এরকম মানে অন্তত পক্ষে নিজের অস্তিত্বের জন্য। বাকি তো মানুষ চিরকালই মানে অনুসন্ধিৎসু রয়েছে, মানুষের যে একটা গুণ রয়েছে যে সবসময়তে নতুন কিছু খুঁজতে চায়। ঠিক। এবার আমরা আসছি যে দেবীপ্রসাদের যে বইটি, তাতে মার্ক্সবাদ একদম সহজ সরল নাম। বলছে কি যে প্রথম একটা অধ্যায় রয়েছে, বলছে মার্ক্সবাদী কেন, মার্ক্সবাদ কেন। সম্পূর্ণ ভারতীয়দের জন্য বলছেন দেবীপ্রসাদ এখানে। তো বলছে ভারতীয়দের জন্য মার্ক্সবাদ কেন, কি মনে হয় তার মানে মার্ক্সবাদ কি ভারতীয়দের জন্য প্রাসঙ্গিক? কারণ আমি তো অন্তত পক্ষে রাজনৈতিকভাবে তাদের খুব কি বলবো যে অস্তিত্ব দেখি না, তাদের জন্য হোক বা মানুষ নিতে চায় না যে কোনো কারণে। মূলত মার্ক্সবাদটা তৈরি হয়েছে তখনকার সময় ইংল্যান্ডের যে শ্রমিক সংগঠন শিল্প বিপ্লবের ফলে যে একটা মালিক আর শ্রমিকদের মধ্যে যে একটা গভীর তফাৎ সৃষ্টি হয়েছিল, সেটার উপর সেটাকে ভিত্তি করে। হ্যাঁ, কিন্তু ভারতেও বর্তমানে যেহেতু শিল্প এবং প্রযুক্তির দিক থেকে ভারত উন্নত হচ্ছে, একটা গোষ্ঠী বা মালিক গোষ্ঠী ভারতে এখন দেখা যাচ্ছে বিরাট উঁচু অর্থের মালিক হচ্ছে, এবং ওই দিক থেকে একটা লেবারদেরও একটা শ্রমিক শ্রেণীরও একটা নতুন মানে শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। নাহলে তো এখন যেমন একটা জিনিস আমরা দেখি যে কি বলতো, ওই যে যারা আমাদের ডেলিভারি করে তাদের কর্মচারী না বলে তাদের মানে সেই ব্যবসার পার্টনার হিসাবে ধরে, অ্যাসোসিয়েট হিসাবে ধরে তাদেরকে মানে যে কি বলবো শ্রম কানুন যে রয়েছে সেগুলোর অনেক যে সুবিধা তাদের দেওয়া দরকার সেগুলো উল্লঙ্ঘন করে কোম্পানিগুলো, তাদের দেয় না। এক্ষেত্রে শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ না হয়, নিজের দাবি সেভাবে না তুলে ধরতে পারে, তাহলে তো এখন বর্তমানে যেটা হচ্ছে অনেক বিভিন্ন কোম্পানি আমাদের দেশে আসছে, এবং অনেক আমাদের যেহেতু জনসংখ্যা বাড়ার সাথে সাথে একটা নতুন কি হচ্ছে শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন আমাদের কোম্পানি আসার ফলে শ্রমিক বাড়ছে, এবং শ্রমিকদের মধ্যে কি হয়, একটা সেই সংগঠন না থাকার ফলে মালিকরা সুযোগ নিচ্ছে। তো এই সুযোগ নিতে গিয়ে শ্রমিকরা অনেক দিক থেকে বঞ্চিত হচ্ছে সেই বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। তো সেই ক্ষেত্রে এখন শ্রমিকরা যদি এক সংগঠন তৈরি না করে, একসাথে যদি না থাকে, নিজেদের ভালো না বোঝে, তাহলে তো সেই মালিকরা তাদের কাছ থেকে সুযোগ নিয়ে এবং অর্থটা যেটা আছে, যেটা তাদের যার জন্য তারা কাজ করে, সেটা তারা আর পাবে না যোগ্য অনুযায়ী। এর ফলে কি হবে, একটা গভীর পার্থক্য সৃষ্টি হবে মালিক আর শ্রমিকদের মধ্যে অর্থনৈতিক দিক থেকে। এবং সেইটা যদি মানে খুব বড় রূপ না পায়, যেমন আমরা দেখেছি যে কি যেন বলে বিভিন্ন ডিস্টোপিয়ান যত মানে কি যেন বলে সাহিত্য রয়েছে, যেমন তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে যে 1984 বা হাক্সলির রয়েছে দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড। সেরকম কোনো জগতের দিকে আমরা আস্তে আস্তে না সরে যাই যদি ক্ষমতা মানে পুঞ্জীভূত হতে থাকে কিছু মুষ্টিমেয় লোকের হাতে। এখানে দেবীপ্রসাদ প্রথম অধ্যায় বলেছেন যে মার্ক্সবাদ কেন ভারতের জন্য মানে প্রাসঙ্গিক। বলছে ভারত এক সময় তো ব্রিটিশদের অধীনে ছিল, সেটা অস্বীকার্য নয়। তো সেখানে বলছে কি, যদি ভারতের লোক এরকম বলে পশ্চিমী দর্শন, তারা খুবই ভোগবাদী, তারা খুবই বস্তুবাদী, আমাদের বস্তু টস্তু নিয়ে অত চিন্তা নেই, আমরা ত্যাগের। হ্যাঁ, এখানে দেখাচ্ছে কি দেবীপ্রসাদ যে সমাজে ভাবুন অন্য একটা বিদেশি আর জাতির অধীনে তারা, এবং তাদের ভাব তুই চাষি একজন, তোকে কিছু চাষ করতে দিয়ে মানে চাষ করলি, তুই কোনো কারণে
নির্দিষ্ট পরিমাণ শুল্ক বা কর দিতে পারলি না, দেওয়ার ফলে কি হলো, তোর বাড়ি আসলো, তোর থেকে জমি কেড়ে নিল, তোর গরু বাছার নিয়ে গেল, তোর বউকে হেনস্থা করলো, তোর বাবা ছেলে মেয়েকে চাকর মানে দাস বানিয়ে দিল। এবার তোর মুখে কি মানায় কথাটা যে না না আমরা তো বস্তুবাদী না, পশ্চিমের দেশই খালি বস্তু নিয়ে ভাবে, আমরা তো ত্যাগের মানে কি যেন বলে সভ্যতা। এই মানে আমরা যে একটা মানে পর্যায়ে পেরিয়ে এসেছি ভারতের ইতিহাসের, সেই পর্যায়কে যদি দেখি আমরা, তাহলে কি এই বলাটা মানে দেবীপ্রসাদের ভাষায় যে বলাটাকে খুব সাজে যে আমরা ত্যাগের মানে তোর কেমন মনে হবে, তুই ওই পরিস্থিতি বললে কি মনে হবে না ভালোই হয়েছে, ছেলে মেয়েকে নিয়ে গেছে, বউকে নিয়ে গেছে, গরু বাছুর নিয়ে গেছে, জমি নিয়ে গেছে, আমাদের এসব লাগে না, আমরা বস্তুবাদী না। তোর এই মানে বক্তব্যটাকে কেমন লাগলো তাই বল? ঠিকই, মানে কি বলবো, এটা ঠিকই যে আমাদের একটা ঐতিহ্য ছিল পুরোনো সময়, কিন্তু সেই সময়টা দেখতে হবে অনেকটা সময় পেরিয়ে এসছে। আচ্ছা তখন কি আমরা অর্থনৈতিক ভাবে এগিয়েছিলাম না? হ্যাঁ ওটাই বলছিলাম আর কি, তখন আমরা অর্থনৈতিক দিক থেকে অনেকটা এগিয়ে গেছে, তারপর অনেক কিছু ঘটে গেছে। তুর্কিরা তুর্কি ব্রিটিশ অনেকে আক্রমণ করে আমাদের সম্পদ নিয়ে চলে গেছে। এখন বর্তমানে কিন্তু সেই আগের অর্থনৈতিক অবস্থা আমাদের পারবেন নেই। সুতরাং এখন যদি আমরা ত্যাগের কথা বলি তাহলে এটা হাস্যকর ছাড়া আর কিছুই হবে না। যেমন আমি যেমন দেখছিলাম যে সিন্ধু সভ্যতার থেকে মানে সেখানকার সুমেরীয় সভ্যতার সাথে তারা ব্যবসা করত। তারপরে ইয়েও দেখেছি যে রোমের সাথে আমাদের একটা বাণিজ্যের সম্পর্ক ছিল, এমনকি শুনেছি যে কোথা থেকে মনে নেই যে কিন্তু রোমের তখন যে মূল রাষ্ট্র শুল্ক তার 25% আসতে হচ্ছে ভারতীয় জাহাজ যারা এখন বিক্রি করতে যেত তাদের কাছে ইম্পোর্ট ডিউটি নেওয়ার ফলে। এবং এক সময় রোমে এটা বলা মানে অকথ্যভাবে গালাগালি দেওয়া হতো যে আচ্ছা ওই যে ভারতীয় জিনিস নিয়ে এসছে, সোনা দিয়ে এসছে ওদের কাছে। তারপরে এদিকে দক্ষিণ পূর্ব যে এশিয়া রয়েছে তার সাথে আমরা অনেক ব্যবসা করেছি, তখন আমাদের অর্থনৈতিক ভিত্তি ছিল। তখন যদি আমরা বলতাম একটা জিনিস পাওয়ার পরে না আমরা ত্যাগ, হ্যাঁ এইখানে ওশোকে চিনিস তুই? ওশো একজন কথক আর কি, মানে কি বলবো, তার সেও একটা দার্শনিক ধরনের। তিনি একসময় মানে একটা বাক্য বলেছিলেন যেটা বাংলায় তর্জমা করলে কিছুটা দাঁড়ায় যে যখন আমি গণিকাদের কাছে যাই তখন সেখানে শুধু ভগবানের আলোচনা শুনি, আর যেখানে আমি ব্রহ্মচর্যীদের কাছে যাই মানে যারা বর্তমানে ব্রহ্মচর্য পালন করছেন, ত্যাগের জগৎ রয়েছে, সেখানে গিয়ে শুধু আমি মেয়ে মানুষের আলোচনা পাই। মানে ওখানে উনি বলতে চাইছেন যে জীবনে যেটা পাওয়া হয়নি সেইটা নিয়ে অনেক আলোচনা থাকে। তা আমাদের নির্দিষ্ট জিনিসের দিকে এগিয়ে যাওয়া উচিত। যখন রোজগার করার কথা মানে বস্তুগত ভিত্তি, অর্থনৈতিক ভিত্তি গড়ার কথা তখন গড়া উচিত, আর যখন সেটা শেষ হয়ে যাবে তখন অবশ্যই আমাদের ভাববাদের দিকে বা ঈশ্বর চিন্তার দিকে যাওয়া উচিত, না হলে যে কোনো একটা দিক কমতি থেকে যাবে আমাদের। আচ্ছা এখানে অনেক তথ্য রয়েছে, সেগুলোর দিকে যাবো না, আমরা শুধু এখানে যে মানে দার্শনিক বা সামাজিক বিষয়বস্তু পাবো সেটুকু আহরণ করার চেষ্টা করব। আচ্ছা এই বইটি এবং দেবীপ্রসাদের আরেকটি বই রয়েছে যে পৃথিবীর ইতিহাস বা এরকম কিছু একটা বলে, আমার নামটা সঠিক মনে পড়ছে না, সেখানে উনি বলেছিলেন যে বুদ্ধির সাথে শ্রমের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। ভাব তোরা যেমন চাষ করিস, ধর তুই তোর বুদ্ধি খাটালি যে না এই বীজটা আমাদের মাটিতে ভালো হবে, তো সার্বজনীন ভালো কিনা বলছি না, এই বীজটা আমার মাটিতে ভালো হবে, বা আমি যদি এইভাবে ফলাটা না মানে কর্ষণ না করি মানে মাটিটা অন্যভাবে যাতে কম কর্ষণ করা যায় বা বেশি কর্ষণ করা যায় সেইভাবে যদি ফসলটা বেশি হয়, তাহলে কি তুই বুদ্ধি খাটাচ্ছিস না? এবার তুই যদি বুদ্ধিটা না খাটাতিস তাহলে কি তোর বলেও তো যে আমি শ্রমজীবী, আমি বুদ্ধি খাটাবো না, এমন কোনো আছে নাকি কোনো ব্যাপার? তাই আরে বা শুধু শ্রম দিলে তো হবে না, এখানে যদি বুদ্ধি না খাটাই আমরা বা বুদ্ধি প্রয়োগ না করি। যেমন ধরো এখন যদি আমি চাষ করার দ্বারা করে গেলাম, শুধু একটা ফসলে চাষ করছি, ধান শুধু ধানের তো একটা সময় আছে, এই সময় শুধু ধান হয়। এখন সেই বুদ্ধিটুকু যদি না আমরা খাটাই তাহলে কি হবে? ঠিকঠাকভাবে কাজ হবে? এখন ধরো সার, একটা নির্দিষ্ট সময় সার দিতে হয়, এখন দেখা গেলো আমি সেই সময় সার দিলামই না, বা এমন সময় কেন দেবো না, আমি তো বুঝলাম না। হ্যাঁ কেন দেবো না সারটা? ধরো আগের মাসে আমি সার দিইনি, সেই একই পরের জিনিস চালিয়েই যাচ্ছে, তো এইটুকু তো বুদ্ধি থাকতে হয়, মানে করতে করতে মানুষ শেখে। হ্যাঁ কখন দেবো আমি সার সেটাও তো বুদ্ধি বা বুঝতে হবে। অনেক সময় হয় ঋতু একটু লেট করে আসে, আগে আসে পরে আসে, বৃষ্টি আগে পরে আসে, মৌসুমি আগে পরে আসার জন্য, তো সেইটুকু তো বুদ্ধি থাকতেই হবে যে এখন মানে তো এখন দাদো না,
আমার যখন মৌসুমে পরে আসছে, বৃষ্টি পরে হবে, তাহলে চাষটা আমাকে পরেই করতে হবে। মিনিমাম একটু তো বুদ্ধি খাটাতে হবে, না হলে হবে কি করে? এবার ঘটনা হচ্ছে কি, দেবীপ্রসাদ যেটা বলছেন যে একটা সময় ছিল যে মানুষের যখন বৌদ্ধিক বিবর্তন ঘটছিল, কগনিটিভ রেভলিউশন, অর্থাৎ একটা সময় ধরা হয় যে যেখানে মানুষের বুদ্ধি হঠাৎ করে অনেক বাড়তে শুরু করে, করটির যে আকার, মস্তিষ্কের আকার বাড়তে শুরু করে, সেখানে বলে অনেকটা মাংস ঝলসে খাওয়ার একটা ভূমিকা রয়েছে, যে অনেকটা শক্তি নেয় আমাদের মস্তিষ্ক। তার সাথে যে আমরা হাতের কাজ শিখলাম, যে বিভিন্ন অস্ত্র বানালাম, যে সূক্ষ্ম কাজ করতে শিখলাম, সেগুলোর জন্য আমাদের বুদ্ধি বিকাশ হয়েছে বলে দেবীপ্রসাদ বলেছেন, যে কর্মের সাথে বুদ্ধির একটা নিবিড় সম্পর্ক ছিল। এবার কখন হলো যে এমন একটা সময় যে বুদ্ধিকে শুদ্ধ রাখতে হবে, বুদ্ধিকে কর্মের থেকে পৃথক রাখতে হবে। তুই দেখ, ওই জায়গাটা আসার আগে বলি যে বর্তমানে একটা উদাহরণ নিয়ে দেখ, যে সমস্ত কাজে মূলত শ্রম লাগে, সেই সমস্ত কাজকে কি আমরা একটু হেয় দৃষ্টিতে দেখি কি দেখি না? যে কাজ বেশি শ্রম লাগে, বেশি না মানে শ্রম লাগে, মানে একটু দেহ নাড়াতে হয়, সত্যিই নাড়াতে হয়, হ্যাঁ অবশ্যই একটু হেয় দৃষ্টিতে দেখে। যদি টাকা বেশি হয় তাও যেন একটু হেয় দৃষ্টিতে দেখে। খুব বেশি হয়ে গেলে ঠিক আছে, খুব বেশি মানে প্রায় সমান হলে বা একটু বেশি হলে বলে ওই সব দরকার নেই। হ্যাঁ, এটা কখন আসলো? হ্যাঁ, এটা শুরু হয়েছিল মূলত, আগে তো মানুষ শিকার করতো বা ফলমূল সংগ্রহ করে খেত। তারপর ধীরে ধীরে চাষ শুরু হলো, চাষ করা শিখলো মানুষ। এই চাষ করার পরে দেখা গেল অনেক সময় অত্যাধিক চাষ করতো, তারা সেটা কি করতো, সংগ্রহ করে রেখে দিত, যেটা বাড়তি হতো, বা পরের বছরে বীজ দিতে হবে। হ্যাঁ, পরের বছর বীজ দিতে। এবার কিছু দল মানুষ ছিল, তারা কি করতো, তারা তো ধরো কাজ চাষ করবে না, তারা কি করলো, ওর এই সংগ্রহ করা জিনিসটা লুণ্ঠন করতে চলে আসলো। কেন না, হ্যাঁ, যদি কিছু থাকে। এইবার ধীরে ধীরে লুণ্ঠন করতে করতে একসময় তারা ভাবলো যে শুধু তারা বারবার তাকে গিয়ে লুণ্ঠন কেন করবে, অপহরণ করে দিই, এইবার হাতটাই নিয়ে আসি, এখন ওকে দিয়ে কাজ করাবো, আমার যেতে হবে না, আমার বাড়িতে থাকবে। এর থেকে কি শুরু হলো, দাস প্রথা শুরু হলো। আর একটা মালিক গোষ্ঠী শুরু থাকলো, একটা দাস শ্রেণী। এইবার এইখান থেকেই শুরু হলো একটা মানসিক আমাদের ভাবধারা, যে বেশি কঠোর পরিশ্রম করে সে হচ্ছে দাসই তো নিশ্চয়ই, আর যে বসে আরামসে খায় দায় ঘুমায় সে হচ্ছে প্রভুদর। হ্যাঁ, একটা সে কি বলে উঁচু শ্রেণী, সামাজিক উঁচু শ্রেণী। হ্যাঁ, এবার এই জিনিসটাই যখন মানে মাথায় ঢুকে গেল, তখন থেকে দেখবি এখনো রয়েছে এই জিনিসটা, যে কাজ যে করে না সেটা মানে এমন কে যেন বলে কি, এইভাবে কর, তারপরে পায়ের উপর পা তুলে খেতে পারবি। হ্যাঁ, ভাই আমার পায়ের উপর পা তুলে খাওয়ার কোনোদিন কোনো শখ নেই, আমি বসে খাই। এবার জিনিসটা হচ্ছে কি, দেবীপ্রসাদ এই জায়গাটায় বললেন যে কোথা থেকে শুরু হয়েছিল। ও যে কথাটা বললো, ওটা মার্কস যে 5 ধরনের সমাজ ব্যবস্থার কথা বলেছিল ঐতিহাসিক, মানে তার মধ্যে দুটো যেহেতু মানে একটু হয়নি, ঐতিহাসিকভাবে যে 3টে সত্য, সেটা হচ্ছে একটা হচ্ছে এনশিয়েন্ট স্লেভ সোসাইটি, একটা হচ্ছে এনশিয়েন্ট কি জানো ফিউডাল সোসাইটি, আর একটা হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটি। আর যে দুটো জানি না সেটা হচ্ছে এনশিয়েন্ট কমিউনিস্ট সোসাইটি, আর একটা হচ্ছে ভবিষ্যতের যে কমিউনিস্টিক সোসাইটি। তো ওই যে এনশিয়েন্ট স্লেভ সোসাইটি, সেখান থেকে যে মানসিকতা আমাদের মধ্যে ঢুকলো, যে শ্রমজীবী কাজ হয়তো না, অবশ্যই দাসরা করে, এবং যে শ্রম করে না সে নিশ্চয়ই বিত্তবান, সে নিশ্চয়ই মালিক শ্রমের মধ্যে পড়ে, তার জন্য আমাদের একটা হেয় ভাব চলে আসলো। এই জন্য একটা প্রাসঙ্গিক ভারতের ক্ষেত্রে, যে ভারতে যে মানসিকতাটা তৈরি হচ্ছে এখন, যে শ্রম করে সে দাস, আর যে শ্রম করে না সে মালিক। এখানে একটু রদবদল করে একটা কথায় ঢুকবো, যে ম্যাক্স ওয়েবার, যিনি রয়েছেন একজন সমাজচিন্তক মার্কসের মতোই, তিনি দেখিয়েছেন যে পুঁজিবাদ যেটা শুরু হলো সেটা কোথা থেকে শুরু হলো। উনি বলেছিলেন যে যারা খ্রিস্টানদের মধ্যে ধর্মবিরোধী ছিল বা ধর্ম বিপ্লবী ছিল ক্যাথলিসিজমের, ক্যাথলিকদের বিরুদ্ধে যারা আন্দোলন করেন তাদের মধ্যে একটা ভাগ হচ্ছে কেলভিনিস্ট, যেমন লুথারিয়ান রয়েছে তেমনি কেলভিনিস্ট। তো কেলভিনিস্টটা কি মানে কেলভিনিস্টদের কিছু মতবাদ রয়েছে যে কি নাকি, তো একটা রয়েছে কলিং নোশন বলে, যে কাজ আসে সেটাই পবিত্র কাজ। এবার সেই কাজ মানে যে কাজ আছে সেটাই পবিত্র কাজ। এবং আরেকটা ধারণা আছে ওদের, যে স্বর্গে যেই যাবে, যেই যাক, এটা আগে থেকে নির্ধারিত। তাই স্বর্গে তুমি পাল্টাতে পারবে না, তুমি এক কাজ করো, তুমি এহ জগৎ পাল্টাও। স্বর্গে তো যে যাবে সে যাবেই, তুমি তো জানো না কে যাবে, তুমি স্বর্গে কিছুই করতে পারবে না, কিন্তু এহ জগতে তো করতে পারবে। এই যে কেলভিনিস্ট, এরাই নাকি অতীতে এই যে বর্তমান পুঁজিবাদী সমাজ তার ভ্রূণটা রেখেছিল আর কি, তার বীজটা বপন করেছিল। এখান থেকে শুরু। তারা এই যে শ্রম বাজে বা জ্ঞান খুব ভালো জিনিস,
তারা শ্রম ও জ্ঞানের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে বর্তমান পুঁজিবাদী সমাজের সৃষ্টি করেছে। এই জন্য মার্ক্সবাদ প্রাসঙ্গিক বলে দেশপ্রসাদ এই অধ্যায় বলেছে। তোর কি মনে হয় এটা কি প্রাসঙ্গিক না কিনা? ভারতে তো এই মতবাদের কোনো মানুষজন নেই, বা কিন্তু এটা ভারতের পক্ষে খুবই উপযোগী হবে অবশ্যই, যদি করা যেতে পারে। হ্যাঁ, করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এবার আমরা যাব যে মার্ক্সবাদের যে দার্শনিক অংশ সেটা নিয়ে। অনেকে মনে করতে পারে যে দর্শন শুধুমাত্র একটু মানে একটা ফাঁকা ঘরে বৌদ্ধিক কসরতের মতো, যে কসরতে শুধু শক্তি ক্ষয় হয় আর তাছাড়া কিছুই হয় না, মানে কোনো ফসল ফলে না তাতে। কিন্তু দেবীপ্রসাদ এখানে তার এই অধ্যায়ে বলেছেন যে দর্শন মানুষের জীবনকে পাল্টে, মানে জীবনের যে মন চিন্তা ভাবনা সেটারই চালিকা শক্তি। যেমন ধর তুই হিন্দু বাড়ি জন্মেছিস, হিন্দু মতামত অনুসারে আমাদের অনেক জন্ম। হ্যাঁ, তোর পরের জন্ম তোর নিজের কর্মের উপর নির্ধারিত। হ্যাঁ, এটা অবশ্যই আছে। এটা দর্শন আমাদের ধরে নিচ্ছে, এটা আমাদের দার্শনিক অংশ। এইখানে এবার বল, এই দার্শনিক মতবাদ গ্রহণের ফলে তোর জীবনের কি কি পরিবর্তন করতে পারে? এক, আমাকে বলবি ঠিক কি বলছি। এক, তুই মরার জন্য ভয় পাস না। হ্যাঁ, তুই বহুত জন্ম আছে তোর। হ্যাঁ, মরার ভয় অবশ্যই পাই, একটু কম অন্য ধর্মের লোক থেকে, আর একটা জন্মতে চলেই আর। দ্বিতীয়, তুই তোর কর্ম সেইভাবে করতে চাস যে পরে একটা ভালো জন্ম পাবো। অবশ্যই ঠিক। আর এর মধ্যে কিন্তু কোনো ভগবানের হস্তক্ষেপ নেই যে তোর কর্মকে বিগড়ে দেবে আবার তোর জন্মকে করবে। এই যে তোর মতাদর্শে বলে, এই মতাদর্শে তুই চলিস না, এই দর্শন তোকে প্রভাবিত করেছে কি করেনি? এবার ভাবতে এটা খ্রিস্টান বাড়ি জন্মেছিস, খ্রিস্টানদের মতবাদ কি? জন্ম একটাই। এবার মরতে ভয় পাস না তুই? অবশ্যই বেশি ভয় পাই। দ্বিতীয়, যে খ্রিস্টানদের আবার রয়েছে যে এরপরে তুমি কর্মে তোমার জন্ম না, এরপরে কর্মে তোমার বিচার হবে, তারপরে হয় তুমি অনন্তকাল স্বর্গে থাকবে অথবা অনন্তকাল নরকে থাকবে। এবার বল, তার জীবনশৈলী পরিবর্তন হলো না দর্শনে? হ্যাঁ, অবশ্যই হবে, আরো ভালো হবে, অবশ্যই ভালো হবে। এবার বলছেন কি এইখানে যে দেবীপ্রসাদ বলছেন যে যদি মার্ক্সবাদকে গ্রহণ করা হয় তাহলে জীবনটা কিভাবে দেখবো আমরা। যেমন অধ্যাপক ইউভাল নোয়া হারারিও বলেছেন যে একটা সময় ছিল যখন মানুষ ভাবতো কি যে মোট যে সম্পদ তা বাড়বে না বা কমবে না, সেটারই আমি বড় ভাগ নিতে পারি কি ছোট ভাগ নিতে পারি, এই নিয়ে মারামারি। তাই জন্য সেখানকার অর্থনীতিটা সেরকম ছিল সেই সময়কার। তারপরে একটা ধারণা আসে যে না, যে মোট যে সম্পদ সেটা আমরা বাড়াতে পারি অন্যান্য প্রাকৃতিক সম্পদ আবিষ্কারের মধ্যে। তুই বল, আজ থেকে 300 বছর আগে কেউ যদি ইউরেনিয়ামের খনি আবিষ্কার করতো, কি হতো? কিছুই হতো না, তার ব্যবহারই জানে না কেউ। আচ্ছা, পেট্রোলের দাম কেমন লাগে এখন? আকাশ ছোঁয়া লাগি, আকাশ ছোঁয়া। তবে গাড়িতে চালাই আমরা, এরোপ্লেন চালাই না। কিন্তু একটা সময় ছিল জানিস তো যে পেট্রোল যে এমনি তো পেট্রোল উদ্বায়ী জিনিস খুবই, যে কিছুক্ষণ কোনো পাত্রে রাখলে সেটা উবে যায়। তাই জন্য পেট্রোলকে যে অতীতে যে মশাল টশাল ইত্যাদি জ্বালানো ব্যবহার করা হতো, পেট্রোলকে ফেলে দিত তারা। মানে পেট্রোলিয়াম আহরণ করতো, তার থেকে কেরোসিনটা নিত আর পেট্রোল ফেলে দিত। তাহলে বস তুই, ওটা কি সম্পদ না? ওরা ব্যবহার জানতো না, ব্যবহার জানতে। এবার ঘটনা হচ্ছে কি, সমস্ত কিছু যদি ভাববাদের দৃষ্টিতে দেখি, তা অনেক ধর্মে বা অনেক সংস্কৃতিতে, শুধু ধর্ম আর সংস্কৃতি এক বলছি কারণ আপনাদের যদি এখন আমরা মিশরীয় ধর্মতত্ত্ব নিয়ে কথা বলি, তাহলে কারোর এখন তো মিশরীয় সমাজের যে ধর্মতত্ত্ব সেইটা নিয়ে কারোর আঘাত লাগবে না, তাই সেটাকে ধর্ম হিসাবে কেউ দেখেও না, সেটা সাহিত্য হিসাবে দেখে। তাই আর একটা এখানে বিখ্যাত উক্তি রয়েছে যে ভদ্রলোকের, আমার নামটা মনে পড়ছে না, নিচে লেখা দেখবেন যে এক যুগের ধর্ম আর এক যুগের সাহিত্যিক বিনোদন। যে মিশরীয়রা বিশ্বাস করতো যে তোমার যত পাপ করবে তত তোমার হৃৎপিণ্ড ভারী হবে বা হৃদয় ভারী হবে, এবং শেষে একটা কুমির বা এরকম কোনো একটা প্রাণী বা দেবতা, যা বলবেন, যে দাড়িপাল্লায় মেপে দেখবে, একটা পালকের সাথে মাপবে, পালকের থেকে যদি হৃদয় ভারী হয় তাহলে তুমি নরকে যাবে, আর যদি পালকের থেকে হালকা তাহলে স্বর্গে যাবে। এটা এখন সাহিত্যিক উপাদান ছাড়া আমি কিছু বলতে চাই না তার ব্যাপারে। যেমন আরেকটা, যেমন থর অনেকে ভুলে যায় যে শুধুমাত্র মার্বেলের চরিত্র না, থর ভাইকিনদের একটা দেবতা। এখন আপনারা কজন বিশ্বাস করেন যে থর বাস্তবে রয়েছে? ঠিক আছে, এবার কিছু মতামত আমাদের বলে যে যা আছে আমাদের অবস্থা সবই ভগবান যা চেয়েছেন। ভগবান মানে একটা সত্তা, মানে আমাদের মতো সত্তা কিনা আমি জানি না, যে ভাবে, যে চায় কিছু, সে জগৎটা বানিয়েছেন এবং
সে যেমন বানিয়েছেন তোমাকে তেমন মেনে নিতে হবে। মানে ধরে নেওয়া হচ্ছে কেউ শূদ্র বাড়ি জন্মগ্রহণ করেছে, সে ভগবান থেকে বানিয়েছে, তোমার কিছু করার নেই। ও বড়লোক বাড়ি জন্মেছে, ও যা সুবিধা পাচ্ছে, তোমার কিছু বলার নেই। ধরুন কি মনে হয় এই দর্শনটা যদি গ্রহণ করি আমরা, তাহলে কি কেমন থাকবে সমাজ? তাহলে সমাজ এগোবেই না, কোন জায়গায় স্থির থাকবে, এবং যে কোনো নতুন আবিষ্কার বা নতুনত্ব কিছু পাবে না কোনোদিনও। যে একটা শূদ্র বাড়ির যে সে যদি প্রথমেই ছেড়ে দেয়, মানে আশা ছেড়ে দেয় যে সে কোনোদিনও বিত্তবান হতে পারবে, সে তার কর্ম কোনোদিনও মনোযোগও দেবে না সেইভাবে। আর এদিকে যে বিত্তশালী কোনো বাড়িতে জন্মগ্রহণ করবে, সে তো ভাববে নিশ্চয়ই যে আমি নিশ্চয়ই কোনো পুণ্য টুণ্য করেছি, আবার ইহ জন্মেও হয়তো কেউ তাকে পুজো করতে চলে যাবে, এগুলো আগের জন্মে কিছু একটা ছিল তাই এবারে, মানে এটা দায় ঝাড়া কাজ না, মানে দায় ঝেড়ে দিচ্ছে যে ও আফ্রিকায় এত লোক অনাহারে মরে, ভগবান চেয়েছেন তাই। এটা কোনো ব্যাখ্যা হলো আমি তো বুঝলাম না, একটু এড়িয়ে গেলাম জিনিসটাকে খালি। যে আমরা যে মানুষ, আমরা কিছু করি এবং আমাদের জন্য বর্তমানে এখন পৃথিবীতে মানে যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এটাও তো আমি বলে দিতে পারি অমুক কোনো ঈশ্বর চেয়েছেন তাই হয়েছে। হ্যাঁ তাই তো হচ্ছে, দায় এড়িয়ে যাওয়া একটা বিষয়। সেখানে বর্তমানে যে জিনিসটা আমরা গ্রহণ করেছি বিজ্ঞানেও এবং মার্ক্সবাদেও দেখাচ্ছেন দেবীপ্রসাদ, যে যা কর্ম মানুষেরই কর্ম, তাই দায় যে করেছে বা যারা করেছে তাদের উপর অবশ্যই। তাই এই এবারটি বল, প্রথম দর্শন আর দ্বিতীয় দর্শন কোনটা গ্রহণ করলে তোর মনে হয় আমাদের জীবন আরো সফল হয়ে উঠবে? অবশ্যই দ্বিতীয়টা। কারণ এখন যদি কোনো কর্মের দায় সে নেয়, তার উপর যায়, তাহলে সে অবশ্যই চেষ্টা করবে কোনো ভালো কিছুই করা, খারাপ নিশ্চয়ই না। আর আগেরটা যেটা ছিল ওটা তো দায় এড়িয়ে যাওয়ার মতোই, কোথাও করে কোনো কিছু ঘটলো, উপরওয়ালা থেকে না, উপরওয়ালা, নিচে আলা, ডানে আলা, বায়ে আলা, কারণ থেকে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, গেলটা কার কাছে আমি তো বুঝলাম না। কোনটা গেলটা কার কাছে যে উপরওয়ালা করেছে তাই, তোমার তো কি? এবার তাকে যদি আমি খুন করে ফেলি, এটা উপরওয়ালাই করেছে, তাতে তাই তো আর দায় এড়িয়ে যাওয়া একটা জিনিস। আচ্ছা, এখানে দার্শনিক মানে দৃষ্টিকোণ থেকে এই বই থেকে একটু কম, কিন্তু ভারতীয় দর্শন বলে যে বইটি লিখেছেন দেবীপ্রসাদ, সেখানে তিনি বিস্তারিত আলোচনা করেছেন যে পশ্চিমে অনেক নতুন দার্শনিক বা চিন্তাবিদ যুগে যুগে জন্মেছেন, মানে আলাদা কিছু নিয়ে, না শুধু খ্রিস্টান ধর্ম নিয়ে, না শুধু ইসলাম নিয়ে, না শুধু ইহুদি ধর্ম নিয়ে, তারা আলাদা আলাদা জিনিস নিয়ে এসছেন। যেমন কান্টের মতবাদ, কান্ট বলেছেন যে যে জিনিসকে সার্বজনীন করা যায় না সেই জিনিস অনৈতিক, মানে খুন করা, এটাকে সার্বজনীন করলে তুমিও একদিন মরবা, তাই এটাকে সার্বজনীন করা যাবে না। বা ধরে নেই আমরা যদি বিশ্বাস করে ধরি যে মার্কসের যে তত্ত্ব, মার্কস নতুন একটা চিন্তা ভাবনা নিয়ে এসছেন, যেরকমই হোক, কারো পছন্দ হোক না হোক, হেগেল একটি নিয়ে এসছেন, ধরেন বর্তমান যে চিন্তাবিদ জর্ডান পিটারসন রয়েছেন তিনি একটা মতামত নিয়ে এসছেন, বা ধরে নিতে পারি যে কে রয়েছেন, যে গ্রিক দার্শনিক যারা রয়েছেন, অ্যারিস্টটল, প্লেটো, তারাও যে জানেন যে প্লেটোর দর্শন তো অনেক বিখ্যাত পশ্চিমে, যেটা যে তার পলিটিক্স বা ইত্যাদি যে বইগুলো রয়েছে, পলিটি, সেগুলো নিয়ে মানে কি বলবো, তারা আলাদা নিজেদের স্বতন্ত্র চিন্তা করেছেন। ভারতীয়দের মধ্যে দেবীপ্রসাদ দেখেছেন যে কেউ স্বতন্ত্র চিন্তা করতেই পারে, সমস্যা নেই, কিন্তু সে কোনোভাবে নিজের চিন্তাকে অতীতের কোনো একটা দর্শনের সাথে জুড়িয়ে দেখাতে চান, না হলে তার দর্শনকে গ্রহণ করছে না। মানে আমি একটা দর্শন দিলাম ভাব, সেটাকে কোনোভাবে যদি একটু সাংখ্য দর্শনের সাথে জুড়ে দিতে পারি, কোনোভাবে যদি বুঝাতে পারি না এটাই তো বেদান্ত, আমি তো একটু ঘুরিয়ে বললাম খালি, তো বারবার এরকম মানে এই পশ্চাৎ দিকে দর্শনের এত আগ্রহ কেন ভারতীয়দের মধ্যে? ঠিক বাধ্য না, অনেক সময় নিজের থেকেও করে, কারণ আমাদের যে লোকজন আছে তারা এখনো সেই অন্ধকারাচ্ছন্ন জায়গায় পড়ে আছে, তারা সেইভাবে শিক্ষার আলোয় আলোকিত হতে পারেনি যে তারা যে সামনে বলছে তাকে প্রশ্ন করবে যে কেন কি। তারা একটা জানে যে আমাদের এই অতীতে এই জিনিসটা ছিল, বেদ বা গীতা এটা ছিল, তাহলে নিশ্চয়ই ওটা ঠিক আছে, ওটা সঠিক। সুতরাং ওর সাথে যদি কেউ মিলিয়ে বা সঠিক কিনা জানি না, সে ব্যক্তি পড়েও নি, সে ব্যক্তি তারা পড়েও নি, জানে যদি পড়ে বলে সঠিক, আমি তাও না একটা ধরছি ঠিক আছে, কিছু পড়ে বলছে, কিন্তু সে হয়তো পড়েও নি। এখন সেই জন্য সে জানে, এবার যে বলছে সেও জানে, আর যে শুনছে সেও একটা ধারণা নিয়ে আছে যে অতীতের কোনো একটা জিনিসকে রেফারেন্স হিসেবে টানলে তার মানে তাহলে ঠিক আছে, নাহলে ঠিক নেই, নাহলে ঠিক নেই। এই আছে আমাদের মূলত বিভিন্ন মতাদর্শ যারা কি বলে ওটাকে মতবাদী। আচ্ছা, ও যেটা বললো যে একটা অভ্যাস আমাদের সৃষ্টি হয়ে রয়েছে, এটাই স্বাভাবিক, যে
অতীতকে আমরা অতি রঞ্জিত করে দেখানোর চেষ্টা করি, কারণ অতীতকে তো আর প্রমাণ হিসাবে প্রকাশ করা যায় না। তো আমি বলতেই পারি আমার প্রপিতামহ কি বলবো যে খুব বড় যোদ্ধা ছিল, আমি প্রমাণ কি করে দেখাবো? ভবিষ্যতে করতে যেতে বলে আমার পৌত্র বড় যোদ্ধা হবে, তাহলে তো আমাকে কিছু দেখাতে হবে করে যে তোমার পৌত্র হবে বড় যোদ্ধা। তো কি করছো তুমি, বলো কি করে? অতীত নিয়ে তো ওই সমস্ত দায় নেই। তা সমাজের একটা মানে থাকে কি যে স্বাভাবিক পর্যায়ে থাকে যেখানে বলে যে অতীত থেকে কিছু উদাহরণ দাও, না হলে আমরা গ্রহণ করবো না। সেটা এখানেও, সেটা পশ্চিমে যেটা হয়েছে, দেবীপ্রসাদ বলছেন যে তারা একটা কিছু ধাপ এগিয়ে গেছে। যে প্রথমে আমরা শুধুমাত্র রেফারেন্স টানার চেষ্টা করি বা বলেই সন্তুষ্ট হয়ে যাচ্ছে, অমুক বলেছেন তাহলে ঠিক আছে। দ্বিতীয় একটা পর্যায়ে আসে যে রেফারেন্স টানা ঠিক আছে, যুক্তি দিয়ে তুমিও প্রমাণ করো। তারপরে যে কেউ যদি রেফারেন্স টানতে যায়, ঠিক আছে উনিও নিশ্চয়ই কোনো যুক্তি দিয়েছেন, বলো ওনার যুক্তিটাই বলো। এটা একটা উন্নত হওয়ার একটা লক্ষণ। ঠিক আছে বিবেকানন্দ বলেছেন, তিনি নিশ্চয়ই যুক্তি দিয়েই বলেছেন, অযৌক্তিক তো বলেননি। তার যুক্তিটাই খুঁজে এনে বলো যদি তুমি যুক্তি না পাও। এবং তৃতীয় যে বিষয়টা, যেটা এখন বিজ্ঞান গ্রহণ করেছে, যে যুক্তিও ঠিক আছে, রেফারেন্সও নিজের জায়গায় ঠিক আছে, তুমি করে দেখাও। তুমি যা বলছো করে দেখাও। তোমার যদি মানে বলতে ইচ্ছা করে যে জল ভেঙে হাইড্রোজেন অক্সিজেন হয়, করে দেখাও। এখন আমরা জানি করা যায়। সেই জায়গাটা বলছেন যে ভারত এই জায়গাটা একটু পিছিয়ে রয়েছে, তার জন্য আমাদের এগিয়ে যাওয়া কোনো দর্শনকে গ্রহণ করা উচিত। যে না, আমরা যুক্তি দিয়েছে, হয় যুক্তি চাইবো বা তার থেকেও উঁচু স্তরে প্রমাণ চাইবো। এবং প্রমাণ নিয়ে যে কথাটা আমি নিজে বলতে চাই, যে বিভিন্ন মতবাদে ইহলোক নিয়ে কোনো আলোচনা নেই, পরলোক নিয়ে তারা সবই জানে। পরলোকে এ আছে, 3 সিঙ্গালা রাক্ষস আছে না 2 সিঙ্গালা রাক্ষস আছে, রাক্ষসটার গায়ের রং নীল না সবুজ, সে বিবরণও রয়েছে। কিন্তু ইহজগতে যে কটা মৌল রয়েছে সেই নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। ইহজগতে আগুন কি করে জ্বলে সেই নিয়ে মাথা ব্যথা নেই। ইহজগতে পরমাণু বোম কি করে বানাতে হয় তিনি জানেন না। উহজগতে কোনো অস্ত্র আছে কিনা সেই ব্যাপারে সমস্ত চিন্তাবিদরা খুব কারণ কি, সেক্ষেত্রে প্রমাণ দিতে হয় না। ইহজগৎ তো না, এই জিনিসটাকে ত্যাগ করতে বলেছেন দেবীপ্রসাদ। আচ্ছা, এরকম কল্পনার একটা যুক্তি এবং প্রমাণের একটা তফাৎ দেবীপ্রসাদ এখানে দেখিয়েছেন। যে বলছে কি, একিলিসের উদাহরণ দিয়েছেন উনি। আমরা অন্য কাউকে ধরতে পারি, মিলখা সিং এর নাম দিতে পারি আমরা। আচ্ছা, মিলখা সিং আর কচ্ছপের মধ্যে একটা কি বলবো, কচ্ছপ মিলখা সিং এর থেকে 50 মিটার এগিয়ে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? কচ্ছপের আর 50 মিটার যেতে হবে, মিলখা সিং এর 100 মিটার যেতে হবে যদি জিততে হয়। অঙ্ক কি বলে? অঙ্ক বলছে কি, যে মিলখা সিং যে সময় প্রথম 10 মিটার যাবে, সেই সময় কচ্ছপ 1 মিটার চলে যাবে। ধরে নিচ্ছি আমরা, অতটা যৌক্তিকতা দরকার নেই, 1 মিটার যাবে। তাহলে কচ্ছপ কিছুটা এগিয়ে গেল, মিলখা সিং 10 মিটার গেছে। এখন তারপরে বলছে কি, না আমি একটু ভুল বললাম, যে মিলখা সিংকে 50 মিটার, মানে কচ্ছপকে তো ছাড়িয়ে যেতে হবে মিলখা সিংকে। তাহলে প্রথমে কি মানে কচ্ছপকে ছাড়াতে তার কতটা দূরত্ব অতিক্রম করতে হবে? যদি শূন্য থাকে তো জন্য 50। এখন বলছে কি, যে প্রথমে 50 পার করতে মিলখা সিং এর কতটা পার করতে হবে? 25 পার করলো, ততক্ষণে কচ্ছপ 1 মিটার চলে গেছে। মিলখা সিং এর 25, কচ্ছপের 1। এইবার তারপরে বলছে কি, এখন দূরত্ব কত সৃষ্টি হলো? 25 যোগ 1, 26 হলো। খুব ভালো কথা। 26 যদি পার করতে হয়, মিলখা সিং এর কতটা পার করতে হয় প্রথমে? 13। অর্ধেক। আমি তো অর্ধেক করে বলছি। 13 পার করলো, অর্ধেক হলো। এখন দূরত্ব কত? 14। ও 1 চলে গেছে ততক্ষণ। এবার 14কে যতক্ষণ পার করতে হবে, কত পার করতে হবে? এখন 7 হলে 7। এইভাবে যদি ভাগ করতে করতে এগোই, মিলখা সিং কোনোদিনও এই কচ্ছপকে ছাড়িয়ে যেতে পারবে না। 7 হলো, 7-এর থেকে 4, 4-এ 2 হবে, 2-এর থেকে 3-এ দিয়ে 1.5 হবে, কি হবে? হ্যাঁ, কিন্তু ভাগ করে করে কখনো কি শূন্য কম হয়? মানে শূন্য থেকে একটু বেশি থাকে না? শূন্য থেকে অবশ্যই বেশি। এটা যুক্তি, খাতা কলমের যুক্তি। কিন্তু আমাদের দৃষ্টিশক্তিতে কি সুন্দর দেখছি, মিলখা সিং কচ্ছপকে মেরে ঝড়ের বেগে এগিয়ে চলে গিয়ে 100 মিটার কখন পার করে ফেলছেন। এই জায়গাটা দেবীপ্রসাদ বলেছেন যে প্রমাণ দেখো, যে বাস্তব জগতে কি প্রমাণ দেখো। এর একটা উদাহরণ আমি, মানে এর ব্যাখ্যাটা কি আসলে, যে আমরা পদার্থবিদ্যায় যারা পড়েছি তারা জানি যে প্ল্যাঙ্ক লেন্থ বলে একটা জিনিস হয়, ব্রহ্মাণ্ডের ক্ষুদ্রতম দৈর্ঘ্য, মানে তার অর্ধেক আর হয় না, সেটুকু ন্যূনতম বলতে ওইটুকুই এগোনো। তাই ভাগ করতে করতে এমন একটা জায়গা আসবে যখন দুটো সমান হয়ে যাবে, তারপরে সেই সমান হয়ে যাবে। যে ওরকম ছোট হতেই থাকবে না ভাগ, একটা সময় অবধি গিয়ে সর্বনিম্ন হবে, তারপরে ওর থেকে ছোট দূরত্বের কোনো অস্তিত্ব নেই,
সে মানে গণিতের ক্ষেত্রে এই জায়গাটা আমরা একটু মানে গণিত তো সম্পূর্ণ যুক্তি, প্রমাণ তো না, সেক্ষেত্রে আমরা ওই জায়গাটা ঠিক করে নিতে পারি। শেষে যে বিষয়টা বলার, এখান থেকে মানে আমি আর বেশি কিছু এখান থেকে দাগাইনি। এর শেষে যে বিষয়টা মার্ক্সবাদ নিয়ে বলার, যে দেবীপ্রসাদ যে একটা জিনিস আমাকে শিখিয়েছেন, যে এটা সত্যি কি মিথ্যা আমি বলতে পারবো না, যে বলছেন কি যে মার্ক্সবাদের মূল তথ্যটা হচ্ছে কি এগিয়ে দেখো। এটা সত্য কি মিথ্যা আমি জানি না, কারণ এক জায়গায় তো মার্ক্স বলেছেন যে যন্ত্রের আর প্রয়োজন নেই, তাতে শোষণ সৃষ্টি হয়, তাতে উদ্বৃত্তর সৃষ্টি হয়, সেই উদ্বৃত্তটা যে শ্রেণী গ্রহণ করে সে মালিক হয়ে যায়, এভাবে শ্রেণী বৈষম্য আসে। কিন্তু তিনি যে কথাটা বলেছেন সেটা মার্ক্সবাদ দ্বারা কি বলবো সমর্থিত পক্ষী না হোক, কথাটা সত্যি যে সামনের দিকে দৃষ্টি রাখো, অতীতের ঐতিহ্য আছে ঠিক আছে, তাই নিয়ে গর্ব করার কিছু নেই, সেটা তোমার আদর্শ হতে পারে, গর্ব না হোক, সেটাকে আদর্শ করে তুমি ভবিষ্যতের দিকে দেখ। তো তুই কি বলবি যে আজকের আলোচনা থেকে তুই কি আহরণ করলি? মূলত যেটা পেলাম যে একটা দর্শন, সেটা কি করে একটা সমাজকে তো যে পরিবর্তন করে দিতে পারে, সমাজকে কি করে এগিয়ে নিয়ে যেতে পারে, দর্শন মানুষকে তার চিন্তা ভাবনা কি পরিবর্তন করতে পারে এটা বুঝতে পারলাম। এবং যে আমাদের শ্রম আর যে চিন্তাধারা, এটা কি করে আমরা সঠিকভাবে কাজে লাগাবো, বা কীভাবে তাদেরকে আলাদা করবো, বা একসাথে করে আমরা কাজের মধ্যে কাজকে আরও উন্নত করে তুলতে পারবো, আমাদের সমাজে এবং আমাদের পরিবার এবং কি নিজেকে কী করে এগিয়ে নিয়ে যেতে হবে সমাজের মধ্যে, কীভাবে আমরা যে নিম্ন শ্রেণী আছে তারা কী করে একসাথে থেকে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবে অন্তত, এইগুলো। ঠিক আছে, তবে তাহলে আজকের জন্য এটুকুই। ধন্যবাদ। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো বই বা কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই সেটা জানাবেন। এবং যদি আজকের আলোচনা ভালো লাগে তাহলেই লাইকটি করবেন, নতুবা করবেন না। এবং সবচেয়ে ভালো বিষয় যে যদি মনে হয় আলোচনাটা আরও কিছু লোকের শোনা দরকার, তো অবশ্যই শেয়ার করবেন। আর নমস্কার, আজকের জন্য এইটুকু। নমস্কার।